ভাবুন তো, এমন এক প্রতিযোগিতা যেখানে বিজয়ীর হাতে ওঠে লাখ লাখ ডলার, আর হারের মানে হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেক কোম্পানির নিরাপত্তা ভেঙে পড়া। কিন্তু যদি বলি এই প্রতিযোগিতা থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর সাইবার অস্ত্র, এক অস্ত্র যা চীনের সরকারের হাতে গিয়ে পরিণত হল নজরদারি ও সাইবার যুদ্ধে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই লুকানো সত্য, যা শুনলে আপনিও শিহরিত হয়ে উঠবেন। তো বন্ধুরা, আমি মজনুর আপনাদের সঙ্গে আছি, আর আপনারা দেখছেন পিএনডি মজনুর। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মার্চ 2017 সালে চীনের কিছু হ্যাকারদের একটি দল কানাডার ভ্যানকুভার শহরে গিয়েছিল। তাদের মিশন ছিল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার এবং ডিভাইসগুলোর ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা বা ভালনারেবিলিটিস খুঁজে বের করা। তাদের লক্ষ্য ছিল গুগলের ক্রোম ব্রাউজার, মাইক্রোসফটের উইন্ডোজ এবং অ্যাপেলের আইফোন। কিন্তু তারা কোনো বেআইনি কাজ করতে যায়নি। তারা গিয়েছিল একটি বৈধ হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে, যার নাম পন টু ওন। এটি বিশ্বের অন্যতম বড় হ্যাকিং প্রতিযোগিতা, যেখানে হ্যাকাররা বিভিন্ন কোম্পানির সফটওয়্যার হ্যাক করে তার ভেতরে নিরাপত্তাজনিত ফাঁকফোকর বা লুপহোল খুঁজে বের করে এবং এর বিনিময়ে নগদ অর্থ পুরস্কার পায়। এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের পুরস্কার থাকে, $5 লাখ থেকে শুরু করে $1 মিলিয়ন পর্যন্ত। সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হয় তখন যখন কেউ এমন একটি দুর্বলতা খুঁজে বের করে যেটি আগে কেউ খুঁজে পায়নি। একে বলা হয় জিরো ডে ভালনারেবিলিটি। যখন কোনো হ্যাকার এমন ফাঁকফোকর খুঁজে পায়, তখন তারা সেই তথ্য সরাসরি কোম্পানিগুলোকে দেয়, যেমন গুগল, মাইক্রোসফট বা অ্যাপেল, যাতে তারা দ্রুত নতুন আপডেট রিলিজ করে সমস্যাটি সমাধান করতে পারে। হ্যাকাররা এর বিনিময়ে পায় লাখ লাখ ডলারের ক্যাশ প্রাইজ। অর্থাৎ এটি একটি এথিক্যাল হ্যাকিং প্রতিযোগিতা, যেখানে হ্যাকিং দ্বারা কারো ক্ষতি হয় না, বরং সফটওয়্যারের নিরাপত্তা আরও উন্নত হয়। অনেক বছর ধরে চীনা হ্যাকাররা এমন প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে ছিল, সেটা হোক পন টু ওন বা অন্য কোনো হ্যাকিং ইভেন্ট। চীনা হ্যাকাররা সবসময় বিজয়ী হতো, কিন্তু 2017 সালের পর সবকিছু হঠাৎ পাল্টে গেল। সারা বিশ্বের হ্যাকিং ইভেন্টগুলোতে যেসব চীনা হ্যাকার সক্রিয়ভাবে অংশ নিত, তারা হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গেল। 2017 সালের পর যতগুলো হ্যাকিং ইভেন্ট হলো, সেগুলোতে চীনা হ্যাকারদের অনুপস্থিতি সকলেই লক্ষ্য করেছিল। এই নীরবতা বিশেষভাবে আমেরিকাকে কষ্ট দিচ্ছিল। ঠিক এই সময়ে চীনের একটি বড় সাইবার সিকিউরিটি ফার্মের পক্ষ থেকে এক আকস্মিক বার্তা সবাইকে চমকে দিল। কিহো 360 চীনের একটি শীর্ষ সাইবার সিকিউরিটি ফার্ম। এর সিইও হংগিয়ের একটি বক্তব্য প্রকাশিত হল, যেখানে তিনি চীনা হ্যাকারদের তীব্র সমালোচনা করলেন। তার বক্তব্য ছিল তারা কেন তাদের হ্যাকিং দক্ষতা বিদেশে গিয়ে প্রদর্শন করে। এই বক্তব্য তিনি চীনের সংবাদ সংস্থা শিনহুয়াকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ধরনের ইভেন্টে ভালো পারফর্ম করা কেবল একটি দৃষ্টান্তমূলক জয়, এক ধরনের দেখা বলাই। তার দৃষ্টিভঙ্গি ছিল যে দুর্বলতা বা ভালনারেবিলিটিস তারা খুঁজে বের করে, তার মূল্য কয়েক লাখ ডলার নয়, বরং বিলিয়ন ডলারের সমান। কিহো 360 এর সিইও এর বক্তব্য প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই চীনা হ্যাকাররা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বন্ধ করে দিল। কিন্তু পরে জানা গেল তারা স্বেচ্ছায় এটি করেনি, বরং চীনা সরকারই তাদের বাধা দিয়েছিল। কিহো 360 এর সিইওর বক্তব্য যদি কেউ গুরুত্ব সহকারে নিয়ে থাকে, তবে তা ছিল চীনা সরকার। কিছুদিনের মধ্যেই চীনা সরকার অফিসিয়ালি ঘোষণা দিল যে এখন থেকে সাইবার সিকিউরিটি রিসার্চার এবং হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথেই চীনের ভেতরেই একটি নতুন হ্যাকিং প্রতিযোগিতা চালু করা হলো, যার নাম তিয়ানফু কাপ। এই প্রতিযোগিতা আন্তর্জাতিক কন্টেস্টের বিকল্প হয়ে দাঁড়ালো এবং এর পুরস্কারের অর্থের পরিমাণ $1 মিলিয়ন বেশি রাখা হলো। তিয়ানফু কাপের লঞ্চের খবর বহু দেশের কাছে সতর্কবার্তা হিসেবে পৌঁছালো, কারণ এটি ইঙ্গিত দিচ্ছিল যে চীন এখন হ্যাকিং ব্যবহার করে নিজেদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত করছে। নভেম্বর 2018 সালে তিয়ানফু কাপের প্রথম ইভেন্ট চীনের চংকিং শহরে আয়োজন করা হলো। এতে কয়েক লাখ ডলারের পুরস্কার জিতেছিলেন কিহো 360 এক গবেষক জিন জেজুন। তিনি একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক হ্যাক আবিষ্কার করেছিলেন, যা ছিল অ্যাপেলের আইফোনের জন্য। তিনি সাফারি ব্রাউজার ব্যবহার করে আক্রমণ শুরু করেছিলেন। এরপর আইফোনের মূল সিস্টেমে একটি লুপ হোল বা ভালনারেবিলিটি খুঁজে বের করলেন, এবং এই ফাঁকফোকরের মাধ্যমে শুধু একটি ওয়েব পেজ ওপেন করলেই যে কোনো আইফোন দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে গেল। এর মানে হলো, যদি কেউ তার আইফোন ব্যবহার করে সেই বিশেষ ওয়েব পেজে যায়, তাহলে তার ফোন তার অনুমতি ছাড়াই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে।
চি জুন এই এক্সপ্লয়েটের নাম দিয়েছিলেন কেএএস এবং নামটি একেবারে উপযুক্ত ছিল, কারণ এই হ্যাক পরবর্তী কয়েক মাসে বিশ্বের সাইবার বিশেষজ্ঞদের জন্য বড় সমস্যা তৈরি করতে চলেছিল। চীনের তিয়ানফু কাপ এবং কানাডার পিয়ন-টুয়নের মধ্যে পার্থক্য ছিল, পিয়ন-টুয়নে যে হ্যাক তারা খুঁজে বের করত তা সরাসরি কোম্পানিকে দেওয়া হতো, কিন্তু তিয়ানফু কাপে এটা করা হতো চীনা সরকারের মাধ্যমে। চীনা সরকার তাদের বাধ্য করেছিল যাতে তিয়ানফু কাপে যে কোনো হ্যাক পাওয়া যায় তা সরাসরি কোম্পানিকে দেওয়া হবে না, বরং প্রথমে তা চীনা সরকারের কাছে যাবে এবং সরকার পরে নিজেই কোম্পানির কাছে পৌঁছে দেবে। একই সময় ঘটল মূল বিপর্যয়। এটি এমন একটি হ্যাক ছিল যা যদি ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হতো তাহলে $1 মিলিয়ন আয় করা যেত, এবং এটি ক্রিমিনাল বা সরকার ব্যবহার করলে হাজার হাজার মানুষের নজরদারি করা সম্ভব হতো। 2 মাস পর জানুয়ারি 2019-এ অ্যাপেল একটি আপডেট প্রকাশ করল, যাতে চি জুন যে ফাঁকফোকরটি খুঁজে বের করেছিলেন তা নীরবভাবে ফিক্স করা হয়েছে। কিন্তু আসল চমক আসে আগস্ট 2019-এ, অর্থাৎ 7 মাস পর। গুগল একটি গবেষণাপত্র প্রকাশ করল যেখানে বলা হয় আইফোনে একটি বৃহৎ স্কেলের হ্যাকিং ক্যাম্পেইন চলছে এবং বহু মানুষের ফোন বড় স্কেলে হ্যাক করা হচ্ছিল। গুগলের গবেষকরা তাদের প্রতিবেদনে বলেছিলেন যে হ্যাকিং আক্রমণ তারা বাস্তব জগতে ধরেছে তাতে অনেক কিছুই কেএএস এক্সপ্লয়েটের সঙ্গে মিলেছে, তবে গুগল প্রকাশ করেনি যে এই আক্রমণকে কে করেছে এবং হ্যাক হওয়া ব্যক্তিরা কারা ছিলেন। কিন্তু পরে জানা গেল ভিকটিমরা ছিলেন উইঘুর মুসলিমরা এবং আক্রমণকারী আর কেউ নয়, চীনের নিজস্ব সরকার। 2014 সাল থেকে চীন উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন চালিয়ে আসছে। সবকিছু ঘটছিল চীনের উত্তর পশ্চিম প্রদেশ শিনজিয়াংয়ে। এখানে চীন কোনো অপরাধ ছাড়াই লাখ লাখ মানুষকে বন্দি শিবিরে ক্যাম্পে আটক করেছিল। সেখানে থাকা মহিলাদের সার্জারির মাধ্যমে বন্ধ্যাত্ব ঘটানো হতো যাতে তাদের জনসংখ্যা কমে যায়। ক্যাম্পের ভেতরে যন্ত্রণা এবং যৌন নির্যাতনের ঘটনাও রিপোর্ট করা হয়েছিল। সেখানে থাকা প্রতিটি ফোন মনিটর করা হতো যাতে দেখা হয় কেউ কোনো ধর্মীয় কন্টেন্ট রাখে কিনা। যদি কারো কাছে কিছু ধরা পড়ত তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। চীনা কর্মকর্তাদের দাবি ছিল তারা এটি চরমপন্থা প্রতিরোধের জন্য করছে, কিন্তু আমেরিকা এবং আরও অনেক দেশ এটিকে জেনোসাইড হিসাবে ঘোষণা করেছে। চীনের এই হ্যাকিং ক্যাম্পেইন কেবল উইঘুর মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং যারা চীনা সরকারের নীতির প্রশ্ন তোলে তাদেরকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। যখন গুগলের গবেষকরা আইফোন হ্যাকিং সম্পর্কে রিপোর্ট প্রকাশ করল, কিছুদিনের মধ্যেই মিডিয়ার সব তথ্য একত্রিত করে সম্পর্ক স্থাপন করল। পরে অ্যাপেলও একটি পোস্টে জানালো এই হ্যাক প্রায় 2 মাস ধরে চলেছিল এবং সেই সময়ই চি জুন থিয়ানফু কাপ জিতেছিল। আমেরিকান বিশেষজ্ঞদের কাছে এখন একটি বিষয় স্পষ্ট হল যে চীন চিহু 360-এর সিইও এর নির্দেশিত কৌশল অনুসরণ করেছে, অর্থাৎ চীনা হ্যাকারদের বাইরে যাওয়া থেকে রোধ করে তাদের দক্ষতা দেশের ভেতরে ব্যবহার করা হলো এবং সেই হ্যাক কাজে লাগিয়ে মানুষের নজরদারি বা সার্ভেলেন্স চালানো হলো। এই প্রমাণের জন্য যুক্তরাষ্ট্রের সার্ভেলেন্স এজেন্সিগুলো কেএএস এক্সপ্লয়েটের সম্পূর্ণ প্রযুক্তিগত বিশ্লেষণ বা টেকনিক্যাল ব্রেকডাউন করেছিল এবং এটি পুরোপুরি থিয়ানফু কাপের হ্যাকের সঙ্গে মিলে যায়। পরবর্তীতে গুগলের গভীর তদন্তও নিশ্চিত করল কেএএস এক্সপ্লয়েট এবং বাস্তব জগতে হওয়া আক্রমণ দুটো একই কাঠামোর ছিল। কিন্তু বিষয় এখানেই শেষ হল না। ফেব্রুয়ারি 2024-এ কোড শেয়ারিং ওয়েবসাইট গিটহাবে কিছু ডেটা লিক হয়। এটি চীনের আইসান নামের একটি কোম্পানির ডেটা, যা একটি আইটি সিকিউরিটি ফার্ম। এই ডেটাতে কোম্পানির ইমেল, চ্যাটলগ এবং স্পাইওয়্যার ডেভেলপমেন্টের বিস্তারিত ছিল। লিক হওয়া ডেটা থেকে জানা যায় এই কোম্পানি সাইবার স্পাইং টুল তৈরি করত, যা পরে চীনা সরকার এবং পিপলস লিবারেশন আর্মিকে সরবরাহ করা হতো। যেসব চ্যাট লিক হয়েছিল সেখানে চীনা পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয় এবং আইসানের মধ্যে চুক্তির উল্লেখ ছিল। দেখা গেছে আইসান প্রতিটি হ্যাকড ইমেল ইনবক্সের জন্য সরকার থেকে $0 থেকে $75,000 পর্যন্ত চার্জ করত। আজ তিয়ানফু কাপ তার 8ম বছরে প্রবেশ করেছে এবং এটি স্পন্সর করছে চীনের বড় টেক জায়ান্টগুলো যেমন টপসিক, আলিবাবা, কিউহো 360। কিন্তু এখন আমেরিকান অফিসিয়ালদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মানুষ ও কোম্পানিগুলো চীনা মিলিটারির সঙ্গে সংযুক্ত বলে মনে হচ্ছে। টপসেক একটি বেইজিং ভিত্তিক কোম্পানি যা তিয়ানফু কাপকে আয়োজন করে। ইউএস অফিসিয়ালদের মতে এই কোম্পানি আসলে তিয়ানফু কাপের মাধ্যমে চীনের ন্যাশনালিস্ট হ্যাকারদের নিয়োগ করছে।
এই সব ঘটনা আমাদের স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিয়ানফু কাপের আড়ালে চীন নিজেদের সাইবার অস্ত্র প্রস্তুত করছে এবং যখন ন্যাশনাল পাওয়ার্স হ্যাকারদের সমর্থন দেয় তখন তাদের উদ্দেশ্য কেবল পুরস্কার জেতা নয়, বরং আরও বড় লক্ষ্য পূরণ করা। 2024 সালে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ডেটা হ্যাক হয়। আমেরিকার মতে চীনা স্টেট স্পন্সার্ড হ্যাকাররা ট্রেজারি ডিপার্টমেন্টের কম্পিউটার সিস্টেমে ঢুকে সেন্সিটিভ ডকুমেন্টস চুরি করেছিল। সেই বছরই চীনা হ্যাকাররা ন্যূনতম 9টি ইউএস টেলিকম কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করেছিল, যার মধ্যে AT&T, ভেরাইজন এবং টি-মোবাইল অন্তর্ভুক্ত ছিল। 2024-এ TYP নামে একটি চীনা হ্যাকিং গ্রুপ ইউএসের এনার্জি এবং ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমকে লক্ষ্য করেছিল। 2023-এও একটি ম্যালওয়্যার আক্রমণ ঘটেছিল, যা গুয়ামের ইউএস মিলিটারি বেসকে কেন্দ্র করে করা হয়েছিল। এগুলো কেবল চীনা হ্যাকারদের জড়িত কয়েকটি হ্যাকিং রেফারেন্সের উদাহরণ মাত্র। বিশেষজ্ঞরা বলছেন চীনা হ্যাকিং গ্রুপগুলো যখন কোনো ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে তখন তারা বছরের পর বছর নীরবে সিস্টেমে প্রবেশাধিকার বজায় রাখে এবং কেবল সঠিক সময়ে ক্ষতি করে। এই সব ঘটনা স্পষ্টভাবে দেখায় চীন নিজেদের সাইবার যুদ্ধে প্রস্তুত করার জন্য হ্যাকারদের একটি সেনাবাহিনী গড়ে তুলছে, একটি এমন যুদ্ধ যেখানে মিসাইল নয় কেবল কোড পুরো দেশকে হিমশিম খাওয়াতে পারে, যেখানে এয়ার স্ট্রাইক নয় নেটওয়ার্ক জ্যামিং আরও বড় ক্ষতি করতে পারে, যেখানে বাস্তব জীবনের এজেন্টের চেয়ে বেশি বিপজ্জনক ফোনে থাকা স্পাইওয়্যার টুল কাজ করে, আর যেখানে শুধুমাত্র একটি ক্লিকেই স্টক মার্কেট ক্র্যাশ করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো যেতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী এক চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত PND মজনুরের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।